বিয়ের 5 মাস পর আমার ফোনে আননোন নাম্বার থেকে একটা ফোন আসে। হ্যালো, কে বলছেন? অনেকক্ষণ চুপ থাকার পর ফোনের ওপাশ থেকে, কেমন আছো? আমার বুকের ভেতর কেমন জানি হু হু করে উঠছে সেই চেনা কণ্ঠস্বর। আমি রাহুল। কি এবার চিনতে পেরেছো? হুম। কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? তোমাকে ছাড়া কেমন থাকবো? আমি ভালো নেই। বিয়ে করেছো? না। তোমার হাজবেন্ড কোথায়? অফিসে। এমন তো কথা ছিল না, কেন করলে তুমি আমার সাথে এমন? একটা ফোন তো করতে পারতে। কি করে করতাম? সেই দিন রাতে যখন তোমার সাথে কথা বলছিলাম, মা জল খেতে উঠে দরজার পাশ থেকে সব কথা শুনছিল। তারপরই মা আমার কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। বাবার বন্ধুর ছেলের সাথে আগে থেকেই আমার বিয়ে ঠিক করা ছিল। এ বিষয়ে আমি কিছু জানতাম না। মা কোনো কথা না শুনে কয়েকদিনের মধ্যে বিয়ে ঠিক করে আমার বিয়ে দিয়ে দেন। তোমার সাথে কি করে যোগাযোগ করতাম আমি? এদিকে ফোন নিয়ে নিয়েছে, আবার বাড়ি থেকে বেরোনোও বন্ধ করে দিয়েছিল। আর তুমি তো বাইরে চলে গেছো। ও ও দীর্ঘশ্বাস ফেলে বলে, স্বামীর সাথে খুব সুখে সংসার করছো তাই না? হুম, আমি তো খুব সুখে আছি, দিব্যি সুখে সংসার করছি। তুমি এবার বিয়েটা করে নাও। হ্যাঁ। আমার নাম্বার পেলে কোথায়? পেয়ে গেছি, তোমার বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছি। ও ঠিক আছে, আমি এখন রাখছি, রান্না ফেলে এসেছি। খুব ব্যস্ত হয়ে গেছো তাই না? এখন আর আমার সাথে কথা বলার মতো সময়ও নেই তোমার কাছে। না না, তেমনটা না। ঠিক আছে যাও। ও ফোনটা রেখে দেয়। আমি কি করে তোমাকে বলতাম আমি ভালো নেই? দিনের পর দিন আমার ওপর চলে অকথ্য অত্যাচার। বাবা মাকে বললে বলে মানিয়ে নে। সংসার করতে গেলে ওই রকম একটু আধটু ঝামেলা হয়, পরে পরে সব ঠিক হয়ে যাবে। সেই দিন তরকারিতে একটু ঝাল বেশি হয়ে গিয়েছিল। রুদ্র আমার গালে সজোরে থাপ্পড় মারে। এটা রান্না হয়েছে? মন কোথায় থাকে তোমার? সংসারের কাজ যদি ঠিক মতো না করতে পারো ঘর থেকে বেরিয়ে যাও, থাকতে হবে না এখানে। আমার শ্বশুরমশাই ওকে ধমক দিয়ে কিছু বলতে গেলে রুদ্র বাবাকেই ধমকে চুপ করিয়ে দেয়। বাবা মাকেও ঠিকঠাক সম্মান করে না ও, এতটাই ও একগুঁয়ে আর জেদি। ও খাবার ছেড়ে উঠে চলে যায়। শাশুড়ি মা আমাকে সান্ত্বনা দিয়ে বলেন, বৌমা, ছেলেটা আমার বরাবরই জেদি, এবার বরং একটা বাচ্চা নিয়ে নাও। যদি বাচ্চার মুখের দিকে তাকিয়ে ও শুধরায় তো শুধরাবে। আজ সকালে মাথাটা খুব ঘোরাচ্ছে, উঠতে পারছি না। রুদ্র এসে বলে, এই যে নবাবের বেটি, উঠবে কখন? আজ কি রান্না বান্না হবে নাকি হবে না? নাকি তোমার জন্য অফিস দেরিতে শুরু করবে? আমার শরীরটা ভালো নেই, আজ তুমি বাইরে থেকে কিছু একটা খেয়ে নিও। তুমি তো জানো আমি বাইরের অত তেল ঝাল দেওয়া খাবার খেতে পারি না। ওসব গাটা কিছুই গোলাচ্ছে না, কাজে ফাঁকি দেওয়ার মতলব করছো, আমি বুঝি না? যাও এক্ষুনি ওঠো, মাছের পাতলা ঝোল আর ভাত করবে। শ্বশুর মশাই, শাশুড়ি মা কেউ বাড়িতে নেই। দুদিন আগে ননদের বাড়ি গেছে, আজ বিকেলে ফিরবে। অসুস্থ শরীরেই ওর জন্য রান্না করতে গেলাম। মাছের গন্ধে আরো বেশি বেশি করে বমি পাচ্ছে। অনেক কষ্টে মুখে রুমাল বেঁধে ওর জন্য রান্না করলাম। সন্ধ্যায় ও বাড়ি ফিরতে আমি ওকে বললাম, জানো আমি প্রেগনেন্ট, তুমি বাবা হতে চলেছ। কি? কার না কার পা পেটে নিয়ে বলছো আমি বাবা হব? কোথায় মুখ কালো করে এসেছিস? এসব তুমি কি বলছো? এ সন্তান তোমার, আর এটা তুমি খুব ভালো করেই জানো। ও আমার গর্ভের সন্তানকে পুরোপুরি অস্বীকার করে। তৎক্ষণাৎ রুদ্র বাবাকে ফোন করে, আপনি আপনার মেয়েকে নিয়ে যান, এই মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না। রুদ্র আমাকে অনেক গালিগালাজ আর বোকাঝোকা করে। বাবা মা রাত্রে আসতে পারবে না, অনেকটা দূর, কাল সকালে আসবে। অনেক রাত হয়েছে, ও অন্য রুমে শোবার জন্য বালিশটা নিতে আসে। এ কি, বালিশ নিয়ে কোথায় যাবে? এখানে শোবে না? না, তোমার মতো নষ্টা পাপী মেয়ের সাথে একই রুমে আমার থাকা সম্ভব না। আমি বুঝতে পারছি না ও কেন এই সন্তানকে অস্বীকার করছে। সকালে বাবা মা আসে,
রুদ্র বলে, ওকে আপনারা এখান থেকে নিয়ে যান। এই রকম দুশ্চরিত্রা মেয়ের সাথে আমার একসাথে থাকা সম্ভব না। আমার মা আমার রুমে আসে, আমাকে জিজ্ঞেস করে রুদ্র কেন এমন বলছে। আমি জানি না মা, ও কেন এমন বলছে। ও জানে এ সন্তান ওর, তবুও কেন জানি না ও সবটাকে অস্বীকার করতে চাইছে। দেখলে তো মা, তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করার পরিণতি। আজকে ওর নিজের সন্তানকেও অস্বীকার করছে। তোমাদের কথা মতো ওকে বিয়ে করার প্রতিদান আমি পেয়ে গেছি। মা আর কোনো কথাই বলে না। রুমের বাইরে আসতেই বাবা বলে, চল, তোকে আর এখানে থাকতে হবে না। শ্বশুর শাশুড়ি বলে, বৌমা, আমাদেরকে তুমি ক্ষমা করে দিও। আমরাই জেনে শুনে এমন কুলাঙ্গার ছেলের সাথে তোমার বিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম বিয়ের পরে শুধরে যাবে। না মা, আপনারা কেন ক্ষমা চাইছেন? সবটা আমার কপালের দোষ, না হলে এমন একটা অপবাদ নিয়ে বাড়ি ছাড়তে হচ্ছে। রুদ্রর দিকে তাকাতেই ও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। আমি বাপের বাড়িতে চলে আসি। এখন আমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে, ওর মুখটা একেবারে ওর বাবার মতো হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে আসে। ইতিমধ্যেই রুদ্রের সাথে আমার ডিভোর্স হয়ে যাচ্ছে, ও আবার বিয়ে করেছে। আমার শ্বশুর শাশুড়ি মাঝে মধ্যেই আসে আমাকে আর মেয়েকে দেখতে। আমার মেয়ে এখন 1 বছরের। একদিন বৌদি বলে, বাড়তি ঝামেলা আমরা নিতে পারবো না। এখনকার দিনে জিনিসপত্রের যা দাম বেড়েছে, পুরো আগুন ছোঁয়া। আমরা বাড়তি দুজনকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। বুঝলাম বৌদি আমাকে আর আমার মেয়েকে বোঝাতে চাইছে। আমার বাবা বৌদিকে বলে, এখনো ওর বাবা বেঁচে আছে। ওর বাবা এতটা অথর্ব হয়ে যায়নি যে তার মেয়েকে খাওয়াতে পারবে না। বেশ তো, তাহলে আপনারা আমাদেরটা বুঝিয়ে দিয়ে মেয়েকে আর নাতনিকে নিয়ে আলাদা খান। হ্যাঁ বৌমা, তাই হবে। দাদা বৌদি আলাদা হয়ে যায়। আমার মনের মধ্যে জেদ চেপে যায়, কিছু একটা করতে হবে, মেয়েকে তো মানুষ করতে হবে। হন্যে হয়ে চাকরি খুঁজছি। একদিন পুরনো একটা বন্ধুর সাথে দেখা হয়। ওর বাবার জুয়েলারি দোকান। ও ওখানে কাকুকে বলে একটা কাজের ব্যবস্থা করে দেয়। ছোট্ট মেয়েটা দাদু দিদার কাছেই থাকে। সারাদিন মেয়েকে সময় দিতে পারি না, খুব কষ্ট লাগে। রাত্রে এসে যখন ওর মায়াবী মুখটা দেখি। সেই দিন কাজ শেষে বাড়ি ফিরছি, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে রাহুলের সাথে দেখা হয়। ও আমার সম্পর্কে সব কথা শোনে। পরের দিন সকালে দেখি রাহুল আমাদের বাড়িতে। ও বাবা মাকে বলে, আমি পূজাকে বিয়ে করতে চাই আর ওর মেয়ের বাবা হতে চাই, দেবেন পূজার বিয়ে আমার সাথে? আমার বাবা মা এক কথাতেই রাজি হয়ে যায়। আমি রাহুলের দিকে তাকিয়ে রয়েছি, চোখে জল ধরে রাখতে পারছি না। রাহুল সবটা মেনে নিলেও রাহুলের পরিবার এ বিয়েতে রাজি হয়নি। একটা ডিভোর্সি মেয়ে, তার ওপরে একটা বাচ্চা আছে। কেই বা তাদের বাড়ির ছেলেকে এমন মেয়ের সাথে বিয়ে দিতে চাইবে? ওনারা বলেন পূজাকে বৌমা করে নিয়ে যেতে পারি, কিন্তু বাচ্চাটাকে নিয়ে যেতে পারবো না। আমার বাবা বলেন, বাচ্চাটা না হয় আমাদের কাছেই থাকবে। না বাবা, আমি মেয়েকে এখানে রেখে বিয়ে করতে পারবো না। তার থেকে যেমন আছি তেমনই থাকবো। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। রাহুলের বাড়ি থেকে কোনো খবর দেয়নি। একদিন রাহুল পরিবারের সবার সাথে আসে। এখন ওদের পরিবারের সবারই এ বিয়েতে মত আছে, আর ওনারা বাচ্চাকেও নিয়ে যেতে রাজি হয়েছেন। রাহুলের সাথে আমার বিয়ে হয়ে যায়। মেয়েটা যেন ওর বাবাকে পেয়েছে। রাহুল খুব ভালোবাসে আমার মেয়েকে, কোনোদিনও বুঝতেই দেয়নি যে ওটা ওর মেয়ে না। এখন আমরা মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়েছি। আমার এখনকার শ্বশুর শাশুড়ি মা অতীতের কোনো কথা তুলে আমাকে কোনোদিন কষ্ট দেয় না। ওনারা কোনোদিনও বুঝতেই দেন না যে এটা আমার সেকেন্ড ম্যারেজ। এখন আমি রাহুলের সাথে অনেক সুখে আছি। নিজের পুরনো ভালোবাসাকে যে এইভাবে ফিরে পাবো, এটা আমি কোনোদিনও ভাবিনি।